হ্যালো, কেমন আছেন সবাই? আমি অন্তু আবার হাজির হয়েছি শালুক ফুলের লাজ নাই পর্ব 12 নিয়ে। লিখেছে রাজিয়া রহমানা। নুরুল ইসলাম সাহেব হজ করে ফিরেছেন সবে মাত্র 1 সপ্তাহ হলো। এখনও গ্রামের মানুষজন তার সাথে দেখা করতে আসেন। তিনি সবার সাথে গল্প করেন। নবীর দেশ আরব দেশ ঘুরে এসেছেন। আল্লাহর ঘর কাবা শরীফ থেকে এসেছেন। রাসূলের রওজা মুবারক জিয়ারত করে এসেছেন। সবাই আগ্রহ নিয়ে শুনে সেই স্বপ্নের দেশের কথা। শুনতে শুনতে কেউ চোখের পানি ফেলে। নুরুল ইসলাম সাহেব চোখ বন্ধ করে সেসব স্মৃতি মনস্থন করেন। দরাজ গলায় সবার কাছে সেসব বলেন। এমনই এক বিকেল বেলায় সেলিম বাড়িতে এলো। সেলিমকে উপেক্ষা করে সবার নজর গিয়ে পড়লো একটা লাল বেনারসি শাড়ি পরনে মেয়ের উপর। সবাই ভয়াবহভাবে চমকে উঠল মেয়ের সিঁথিতে সিঁদুর দেখে। সেলিম বাড়ির ভেতরে ঢুকে মাকে সালাম করলো। দীপালি প্রণাম করলো। সিতারা বেগম কিছুই বুঝে উঠতে পারল না। সেলিম যখন বলে, ও দীপালি আমার স্ত্রী, আজ আমরা বিয়ে করেছি, সেই মুহূর্তে সিতারা বেগম অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। এলাকার লোকজন সবাই হাসাহাসি করতে লাগলো। বাবা হজ করে এসেছে, অথচ ছেলে এদিকে হিন্দু মেয়ে বিয়ে করে এনেছে। তেমনি ঝড় উঠল দীপালির বাড়িতে। দীপালি বিয়ের পাকা কথা চলছে। সেই মুহূর্তে দীপালি একটা মুসলমান ছেলের হাত ধরে ঘর ছেড়েছে। লজ্জায় অপমানে মাথা কাটা গেল দীপালির পরিবারের। একই গ্রামে দুই বাড়ি হওয়ায় লোকজন তামাশা করার ভালো খোরাক পেয়ে গেল। নুরুল ইসলাম সিদ্ধান্ত নিলেন ছেলেকে তিনি ত্যায্যপুত্র করবেন, কিন্তু পারলেন না নিজের স্ত্রীর জন্য। সিতারা বেগম সেই সময় অসুস্থ হয়ে শয্যা নিলেন। ছেলেকে ত্যায্যপুত্র করার কথা শুনে তার অসুস্থতা আরও বেড়ে গেল। দীপালির বাবাও ভেঙে পড়লেন। বাবা মায়ের একমাত্র মেয়ে হয় বাবার নয়নের মণি ছিল দীপালি। দুই ভাইয়ের একমাত্র আদরের বোন, রূপে গুণে অতুলনীয়। দীপালির বাবা গর্ব করে বলতেন, এ আমার মা দুর্গা। বাস্তবিক দীপালিকে দেখতে ছিল দেবীর মতো। প্রতিদিন গ্রামের বউ ঝিয়েরা আসতো দীপালিকে দেখতে। মোমের পুতুলের মতো দেখতে দীপালি। হাঁটু পর্যন্ত লম্বা তার ঘন কালো চুল। নিন্দে করার সাথে লোকে স্বীকার করত, বউ পেয়েছে বটে সেলিম। বউ রূপবতী, এমন রূপবতী এই টল্লাটির দ্বিতীয় কেউ নেই। এরকম আগুন সুন্দরী হলে সন্ন্যাসীরও ধ্যান ভেঙে যাবে। সেলিম এখানে এমন কি? নুরুল ইসলাম সাহেব ছেলের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। দীপালি আগ বাড়িয়ে শ্বশুরের সাথে কথা বলতে চাইতো। নুরুল ইসলাম সাহেব তার ছায়াও মারাতো না। বিয়ের 2 মাসের মাথায় দীপালি গর্ভবতী হলো। সবাই আস্তে আস্তে দীপালিকে মেনে নিতে চেষ্টা করলো, শুধুমাত্র নুরুল ইসলাম সাহেব ছাড়া। সারাক্ষণ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতেন, কেন আল্লাহ তাকে এই দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে না? এই অনাচার দেখার জন্য কেন বাঁচিয়ে রেখেছে? এর চাইতে মরণও ভালো ছিল। তেমনি দীপালি বাবা মাও ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করতেন। গর্ভবতী হওয়ার পর থেকে দীপালি বাবা মাকে ভীষণভাবে মনে করতে শুরু করে। একটা বার বাবা মাকে দেখার জন্য প্রাণ আনচান করে। মা হওয়া যে কী কষ্টের তা টের পেল দীপালি, আর সে সাথে বুঝতে পারল কী ভুল সে করে ফেলেছে। মাঝে মাঝে বাড়ি টেলিফোনে কল দিত। গম্ভীর সুরে বাবা হ্যালো বলতেই দীপালি রিসিভার নামিয়ে ফেলত। এক সময় ধ্রুব হলো। দীপালির মনের অপরাধবোধ আরও বেড়ে গেল। বাবা মায়ের আদরও পাচ্ছে না, শ্বশুর শাশুড়ও তাকে মেনে নিচ্ছে না। দুই টানাপোড়েনে স্বামীর সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। সারাক্ষণ শ্বশুরে আজারি শুনতে শুনতে দীপালি আর কিছুই ভালো লাগলো না। মুক্তি পেতে চাইল সব বন্ধন থেকে। একদিন বাড়িতে কল দিতেই দীপালির মা কল রিসিভ করলো। ভয়ে ভয়ে দীপালি একবার মা বলে ডাকলো। তারপরেও শুনতে পেল মায়ের গঞ্জনা, অভিশাপ। এরপর থেকে দীপালি রোজ দুপুরে মাকে কল দিত। মাও বুঝি দীপালি কলের অপেক্ষায় থাকতো। একবার রিং হতেই রিসিভ করতেন। মেয়ের সাথে স্বাভাবিক কোনো কথা বলতেন না, পাপশাপ্ত ছাড়া। ধ্রুব আস্তে আস্তে বড় হলো। দীপালির বাবার ভীষণ অসুখ হলো। মেয়েকে দেখার জন্য যেন প্রাণ পাখি দেহের খাঁচা ছেড়ে যেতে পারছে না, এমন অবস্থার কথা। সেদিন দীপালি মা নিজে কল দিয়ে জানালো দীপালিকে। মেয়ের মন মানল না আর। স্বামী, সন্তান, সংসার সব কিছু কথা ভুলে গিয়ে ছুটে গেল। যাবার আগে ছেলেকে বুকের মধ্যে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলো। মায়ের মন হয়তো বুঝে গেছে একবার বাবার বাড়ি গেলে আর ফিরে আসবে না হয়তো। ধ্রুব বাবার জন্য একটা চিঠি লিখে গেল। সেই যে দীপালি গেল আর ফিরে এলো না। রাতে বাড়ি এসে চিঠি পড়ল ধ্রুবর বাবা। বেশি কিছু লেখেনি দীপালি, শুধু এইটুকু লিখেছে, চলে যাচ্ছি, এই যাওয়া হয়তো শেষ যাওয়া। ভালো হলো তোমার সামনে থেকে যেতে হয়নি। আমার নারী ছেঁড়া ধন রেখে গেলাম তোমার কাছে। আমাকে ঘৃণা করবে জানি, তবে ওকে অবহেলা করো না। এই কয়েক বছর এইটুকু বুঝতে পেরেছি, জীবনে শুধু ভালোবাসা থাকলেই হয় না। বাবা মায়ের ভালোবাসা তাদেরও পাশে পাওয়া লাগে। দুই ধর্মের মানুষ হয়েও ভালোবাসা যায় হয়তো, কিন্তু সংসার করা যায় না। প্রথম কয়েকদিন ধ্রুবর মায়ের জন্য ভীষণ কাঁদত। ধ্রুবর সাথে পাল্লা দিয়ে কাঁদত পিচ্চি শালুক। শালুক তখন ভীষণ ছোট, কারো কান্না দেখলেই সে কাঁদে। শুরু হলো সেলিমের স্বভাব বদলে যাওয়া। ধ্রুব তখন তার চক্ষুশূল হয়ে গেল।
ধ্রুবর দিকে তাকালেই দীপালিকে দেখতে পেত। তখনই তার মাথা গরম হয়ে যেত। কোনো কারণ ছাড়াই নিজের রাগ উঠলে ধ্রুবকে ইচ্ছা মতো মারতেন। মার খেতে খেতে ধ্রুবর সারা শরীর কালছিটে পড়ে গেল। কেউ তাকে থামাতে পারতো না। তখন রুমের দরজা বন্ধ করে ছিলকে ভীষণ মারতেন। উন্মাদ হয়ে যেতেন। ছোট্ট ধ্রুব কি বুঝতে পারতো বাবার মনের কষ্ট? কে জানে, হয়তো বুঝতে পারতো, এই জন্যই কাঁদতো না। মায়ের খেয়ে ধ্রুব কিছুতেই কাঁদতো না। সে জানতো তার কান্না শুনলে দাদা দাদি বাবাকে গালাগালি করবে, বড় চাচা রাগারাগি করবে, শালুক কাঁদবে। ছোট্ট শালুক ঠোঁট বাঁকিয়ে কাঁদলে ধ্রুবর ভীষণ খারাপ লাগে। সিসকাদুনে মেয়ে সারাদিন শুধু কাঁদে। খাবার খেতে গেলে কাঁদে, গোসল করাতে গেলে কাঁদে, কেউ কোলে নিলেও কাঁদে। কারো কান্না শুনলে দ্বিগুণ শব্দে কাটে। পুতুলের মতো দেখতে ছোট্ট মেয়েটার কান্নায় ছোট চাচি বিরক্ত হন ভীষণ। 2 বছরের বড় ছোট শাপলা শালুককে নিয়ে চাচির তখন দিশের অবস্থা। এর মধ্যে শালুকের সারাক্ষণ কান্না চাচি আরও বিরক্ত করে। ধ্রুব বড় মানুষদের মতো সব বুঝতে পারল। বাবার যে মনে ভীষণ কষ্ট, সেই কষ্ট না হয় তাকে খানিকটা মারে। অসুবিধা কিসের তাতে? সবার সমস্যার সমাধান ধ্রুব কান্না না করলেই হলো। এরপর ধ্রুব আর কিছুতেই কাঁদে না। সেলিম সাহেবের মাথায় রক্ত উঠে যেত আরও বেশি যখন দেখতো ধ্রুব কাঁদছে না। কেন কাঁদবে না ধ্রুব? তাকে কাঁদতে হবে। আঘাতের পরিমাণ বেড়ে যেত 1000 গুণ। কিন্তু ছেলের গলা দিয়ে শব্দ বের হতো না। রাগের মাথায় ধ্রুবর গলা টিপে ধরতেন। টপাটপ করে চোখ দিয়ে অশ্রুপাত হতো, কিন্তু ধ্রুব কাঁদত না। রাত হলে আদরে বিড়ালের মতো বাবার গা ঘেঁষে ধ্রুব শুয়ে পড়ত। মাঝরাতে সেলিম সাহেব ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন, কিন্তু রাগের সময় আবার ভুলে যেতেন। তার উপর গ্রামের মানুষের হাসাহাসি তাকে নিয়ে। সব কিছুর ঝাল মিটাতেন বদ্ধ ঘরে ছেলেকে মেরে। বাবার দেওয়া সব আঘাত ধ্রুব ভুলে যেত বাবার গা ঘেঁষে ঘুমালেই। বাবার শরীর থেকে কেমন মায়ের ঘ্রাণ পেত ধ্রুব। মায়ের জন্য ধ্রুবর ভীষণ মন কেমন করে সারাক্ষণ। তবে ধ্রুব বুঝে গেছে এই কথা কাউকে বলা যাবে না। কেউ জানতে পারলে হয়তো ঝামেলা হবে। স্কুলের একটা ছেলে ধ্রুবকে বলল ধ্রুবর মা কোথায় থাকে সে জানে সেটা। সেদিন ধ্রুব আকাশের চাঁদ হাতে পেল যেন। স্কুল ছুটির পর ছেলেটার সাথে ছুটে গেল মাকে দেখত। ভাবলো মাকে বাড়ি ফিরিয়ে আনলেই বাবা আবার ঠিক হয়ে যাবে। বাড়ির সামনের গেট খোলাই ছিল। ধ্রুব ভিতরে ঢুকে মা মা করে ডাকতে শুরু করলো। দোতলার ঘরে জানালার সামনে দাঁড়িয়ে দিপালি ছেলেকে দেখে সব কিছু ভুলে গেল। ছুটে আসতে চাইল ছেলের কাছে, কিন্তু পারল না। তার আগেই নিজের 2 দাদা দীপালিকে ঘরে আটকে রাখলো। দীপালির পিসমশাই ধ্রুবর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে নিয়ে ফেলে দিয়ে বলল, এই বাড়ির আশেপাশে আজও দেখেছি, তবে খুন করে নদীতে ফেলে দিব। এসব শুনে সেলিম বাড়ির বাইরে আম গাছের সাথে বেঁধে ধ্রুবকে বেধর মারধর করলো। ধ্রুব কান শুধু ভেসে এসেছে সেদিন শালকের কান্না। যেই শালক ধ্রুব ব্যথায় ব্যথিত হয়েছে, তাকে কি ভালো না বেশে পারত ধ্রুব? নিজের সাথে নিজে আর যুদ্ধ করে পারলেন না সেলিম সাহেব। প্রতিদিন ছেলেকে এভাবে মেরেও তার রাগ কমল না। দীপালিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন। খবর পেল দীপালির বিয়ে হয়েছে। এরপর সিদ্ধান্ত নিলেন নিজেও বিয়ে করবেন। ধ্রুব কতবার বাবার পায়ে পড়েছে যাতে বাবা নতুন মা না আনেন। কেননা স্কুলে আসা যাওয়া করতে লোকে ধ্রুবকে বলতো, তোর বাপে বিয়ে করলে তো তোরে আর দেখতে পারবে না, তোকেও বের করে দেবে বাড়ি থেকে। ধ্রুবর ভয় হলো রাতে যদি বাবার সাথে ঘুমাতে না পারে, সেই ভয়। ধ্রুব বাবার কাছে কত অনুনয় করলো। নুরুল ইসলাম সাহেব তদের নাতির জন্য পাগল হয়ে গেছেন। সবাই ভাবলো আবার বিয়ে করলে ধ্রুবর অত্যাচার কমে যাবে, ঘরে বউ এলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাতির এই কষ্ট দেখে নিজে অনুশোচনা করলো নুরুল ইসলাম সাহেব। কিন্তু তার কি করার ছিল? দোষ তো করেছে ছেলে। কেন এরকম একটা কাণ্ড ঘটালো সে? কীভাবে পারলো অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করতে? 2 ধর্মের অপমান করলো তারা। ধর্ম তো ছেলে খালা তার করার মতো ব্যাপার নয়। ফরিদাকে বিয়ে করে আনলেন সেলিম। অল্প বয়সী ফরিদা সতীনের ছেলেকে 2 চোখে দেখতে পারত না। বকাবকি রাগারাগি যখন তখন মার দেওয়া সবই করতেন, শুধু ভালোবাসতেন না। সেই সময় হাসনা এগিয়ে গেলেন। ফরিদার হাত থেকে ধ্রুবকে তিনি বাঁচালেন। সেলিম সাহেব কারোর সামনে ফরিদাকে কিছু না বললেও রাতে বকাঝকা মারধর করতেন ধ্রুবর সাথে এরকম ব্যবহার করার জন্য। আবার রাতে গঞ্জনা শুনে ফরিদা দিনে ধ্রুবকে মারতেন। 1 বছরের মধ্যে ধ্রুব বুঝে গিয়েছিল এই পৃথিবীতে তার কেউ নেই, বাবাও নেই, মাও নেই। বাবার কাছে ঘুমানোর জন্য কত আবদার করত, কিন্তু বাবা তার দিকে তাকাতও না। কথা বলা তো দূর। ধ্রুবর কি ভীষণ কষ্ট হতো তখন। একা বিছানায় ঘুমাতো ধ্রুব। এরপর থেকে আস্তে আস্তে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। ধ্রুবর একাকী জীবন শুরু হলো তারপর থেকে। 10টা বছর কেটে গেল, ছেলে বাবাকে ডাকে না। একটা সময় পর অল্প বয়সী ফরিদা বুঝতে পারল ধ্রুবর সাথে সে অন্যায় করেছে।
ধ্রুবর কী দোষ? কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। ধ্রুব আর তার দিকে ফিরেও তাকায় না। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় সেলিম সাহেবের, কিন্তু কি করার আছে? এত ভালোবাসালো যাকে, বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে যাকে বউ করে আনলো, সে কিনা তাকে ছেড়ে চলে গেল। তার কি কষ্ট কম হতো? সেলিম সাহেব জানতে পারলেন না, হয়তো কখনো আর জানবেনও না। সেদিনের পর দিবালিকে গৃহবন্দী করে ফেলা হয়। বাবার মিথ্যে অসুখের কথা বলে দিবালিকে বাড়িতে নেওয়া হয়। না, দিপালি আর বিয়ে হয়নি, তবে অসুস্থ হয়ে পড়েছে কিছুদিন না যেতেই। তারপর থেকে দীপালির জীবন চার দেয়ালে বন্দি কাটছে। এখন অবশ্য বন্দি করা রাখা লাগে না, বিছানার সাথে লেগে গেছে দেবীর মতো সেই মেয়ে। কে বলবে এই সেই দীপালি? সকালবেলা শালুক যখন রুম থেকে বের হলো, তখন তার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। দুই চোখ ফোলা ফোলা, গাল লাল হয়ে আছে। আশরা শালুককে দেখে অবাক হলো। এক রাতের মধ্যে একটা মেয়ের চেহারা এমন হলো কিভাবে? হাসনা বেগম শালুককে ডেকে বললেন, নাস্তা করবি না? শালুক জবাব দিল না, তার কিছুই ভালো লাগছে না। স্কুলের দিকে চলে গেল। দুপুরে টিফিন পিরিয়ডে শালুককে চমকে দিয়ে ধ্রুব শালুকের ক্লাসে এলো। শালকের ইচ্ছে করলো এক ছুটে গিয়ে ধ্রুব ভাইকে জড়িয়ে ধরে, মনে হচ্ছে যেন কত লক্ষ কোটি বছর পর ধ্রুব ভাইকে দেখছে। চিরদুখী এই ছেলেটার জন্য শালুকের মনে যে কী পরিমাণ মায়া জমে আছে তা শালুক টের পায় ধ্রুব যখন মন খারাপ থাকে তখন। ধ্রুবর উপর হওয়া রাগ অভিমান জেদ সব শালুক ভুলে যায় তখন। ধ্রুব এসে বলল, আয় আমার সাথে, একটা ফুচকার দোকান হয়েছে জানিস? ভীষণ ভালো ফুচকা বানায় ওরা। ভাবলাম তোর তো জিভে জল চলে আসে ফুচকার কথা শুনলে, তাই তোকে খাওয়াই। শালুকের কান্না এলো হঠাৎ করে। ধ্রুব শালুকের কান্না দেখে বলল, তোর ছিচকাদুনের স্বভাব বাপ দিবি তুই? ঢং করছিস তুই? শালুকের একটু কষ্ট হলো না এই কথা শুনে, উৎসাহী হয়ে গেল ধ্রুবর সাথে। রিক্সায় করে একটা রেস্টুরেন্টে গেল। ফুচকার বদলে ধ্রুব ফ্রাইড রাইস অর্ডার দিল ধ্রুব। তারপর শালুকের দিকে তাকিয়ে বলল, তোর চোখ মুখের এই অবস্থা কেন? বিয়ে হবে আফিকার, ও কাঁদবে। তোকে দেখে মনে হচ্ছে তোর বিয়ে আফিফার বদলে, তাই কেঁদে কেটে নাক মুখ চোখ সব ফুলিয়ে হেলেছিস। কাঁদিস না, তোকে দূরে বিয়ে দেবো না, চা কাছাকাছি দেব, যাতে সবাইকে দেখিস। ওই শুটকির ব্যাপারই ক্যান্সেল। শালুক খিলখিল করে হাসলো। ধ্রুবর মনে হলো সে যেন ঝর্ণার কুলকুল শব্দ বয়ে চলা শুনছে। কি মধুর সেই হাসির সুর। শালুক জিজ্ঞেস করতে চাইলো একবার, রাতে কোথায় ছিল ধ্রুব, কিন্তু ভয়ে জিজ্ঞেস করলো না। ধ্রুব যদি রেগে যায়? ধ্রুবকে রাগাতে চায় না শালুক। খেতে খেতে ধ্রুব বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করবি। আমি কিন্তু সব খবর পাই তোর। পড়ালেখা যদি একটু অবহেলা হয় তো দেখবি খুব খারাপ হবে। শালুককে স্কুলে পৌঁছে দিয়ে এলো আবার ধ্রুব। আগেই স্যারের থেকে টিফিন পিরিয়ডের পর 1 ঘন্টা ছুটি নিয়ে রেখেছিল ধ্রুব। স্কুল থেকে বের হয়ে আশাকে একটা টেক্সট দিয়ে বলল, তোমার কাছে কৃতজ্ঞ আমি, তুমি না বললে জানতাম না আমার বোকা ফুলটা কাল থেকে না খেয়ে আছে। আশা রিপ্লাই দিল, তুমি আমাকে ফ্রেন্ড বানিয়েছো, আমি ফ্রেন্ডের কর্তব্য পালন করেছি ধ্রুব। পরবর্তী পর্বের জন্য সবাই অপেক্ষা করুন। আর আগের পর্বগুলো যারা পড়েননি তারা আমার চ্যানেল থেকে পড়ে নিন।